এভাবে ভাই বলছিস? মনে হচ্ছে তোর আপন মায়ের পেটের ভাই। বেটা বজ্জাত, দেখ আমার হাতে কি অবস্থা করেছে। হাত নাকি লোহা, এত জোরে কেউ ধরে? এই বেটার মাথার সমস্যা নাকি রে? ওই যে সোজা আমাকে আর একটু হলেই উপরে পাঠাতো, আর আজ এভাবে হুটহাট হাত চেপে ধরলো। আর কিছু জিজ্ঞেস করে নাই? জহুরি নজরে তাকালো মেহেরিস আসফিয়ার দিকে। মেয়েটা তাকে নিজের হাত দেখালো, কিন্তু সেদিকে পাত্তা না দিয়ে উল্টো তার বোনকে এভাবে জেরা করতে দেখে পুনরায় বলল, আমাকে জিজ্ঞেস করেছিল তোর সাথে আমার কি সম্পর্ক। মাথায় যেন বাস পড়ল। আসফিয়ার বুকটা ধরফর করছে, মনে হচ্ছে লাফিয়ে বেরিয়ে আসবে, নয়তো সেন্সলেস হয়ে মেয়েটা। তবু শুষ্ক গলায় ঢোক গিলে পুনরায় জিজ্ঞেস করলো, তো তুই কি বলেছিস? আরে কিছু বলার আগেই তো দুটো ছেলে ঢুকলো আর আমি দৌড়ে বের হলাম ওখান থেকে। আচ্ছা, এখানে সব ছেলেরাই কি এমন অ্যাবনর্মাল রে? স্বস্তি নিঃশ্বাস ফেলল আসপিয়া। আল্লাহ আজ তাকে ঢের বাঁচিয়ে দিয়েছে। বাড়িতে গিয়ে 2 রাকাত নফল নামাজ আদায় করে নিবেশে, আর ভুলেও এই মেয়েকে নিয়ে কোথাও বের হবে না আসফিয়া। মনে মনে কান ধরে প্রতিজ্ঞাবদ্ধ হয়ে নিল, সবার কথা জানি না, তবে ভাইয়া একটু একটু নয়, পুরোটাই অ্যাবনর্মাল অ্যান্ড ডেঞ্জারাস। বাদ দে, আয় বাড়ি যাই, প্রহর যায়, জলদি আসেন, বাসায় যেতে হবে, দেরি হয়ে গেছে অলরেডি। ক্লাবের উদ্বোধনের আনা হয়েছে শহরের নাম করা এক মেয়ে সিঙ্গার। ইংলিশ গানের তালে তালে ড্যান্স করছে মেয়ে ছেলে উভয়। তবে এরই মাঝে কিছু সংখ্যক ছেলে পুরো ড্রাং হয়ে গেছে মেয়েদের সঙ্গে আপত্তিকর মুহূর্ত ক্রিয়েট করার ফলে বাধে বিপত্তি। বাধা দেয় তন্ময় আর সাব্বির। যেহেতু নতুন উদ্বোধন করা, তাই তেমন একটা সিকিউরিটি মেনটেন করা হয়নি বাইরে, যার ফলে সবাই ঢুকে পড়েছে বিনা বাধা। ছেলেগুলোকে চিনে সাব্বির আর তন্ময়, রিজবিদের পুলে ওরা। তবে হয়তো জানে না রেস্টুরেন্টে ওনার সম্পর্কে। জানলে হয়তো বা এখানে এসে এমন সিন ক্রিয়েট করতে সাহস কুলাতো না বলেই তাদের ধারণা। সাব্বির আর তন্ময় ধরে নিয়ে এসেছে ছেলেগুলোকে স্টোর রুমে। নেশা এতটাই ভূত হয়ে আছে যে ব্যালেন্স রেখে দাঁড়াতো হিমশিম খাচ্ছে ছেলেগুলো। প্রায় 3 থেকে 4 জন হবে। হঠাৎ তাদের এভাবে ধরে আনার ফলে খেপে উঠলে তৎক্ষণাৎ। হেই, হাউ ডেয়ার ইউ বিং আস লাইক দিস? উইল ড্যান্স নাও, লেট আস ড্যান্স। হেলে দুলে কথাগুলো বলে সাব্বিরের উদ্দেশ্যে হাত বাড়াতে আচানক সেই হাত মুচড়ে ধরে পূর্ব আকস্মাৎ। এমন হওয়াতে ছেলেটা হতচকালো, ব্যথায় চেঁচিয়ে উঠল। পূর্বের মুখে তখনও কালো কাপড়ে আবৃত সেই মাস্ক, যাতে ছেলেগুলো বোধহয় চিনল না তাদের সামনে ঠিক কার অস্তিত্ব সেই সম্পর্কে। তাই তো এরই মাঝে আরেকজন ছেলে এসে তেতে উঠল পূর্বের উপর। রেগে হিসিয়ে বলল, ইউ বাস্টার্ড, ডু ইউ হ্যাভ এনি আইডিয়া অ্যাবাউট আজ পিপল উই আর? আমাদের গায়ে হাত তোলার সাহস কিভাবে হলো? বলে সোজা পূর্বের হুডির কলার চেপে ধরল ছেলেটি। বয়স কতই বা হবে? এই তো 26 কি 27 বছরের ইয়াং যুবক। মনে মনে হাসলো সাব্বির আর তন্ময়। সাব্বির একটা সময় তন্ময়কে ইশারা করে বলল, এই শালা আজকে গেছে। বেশ, সাব্বিরের কথাটা শেষ হওয়ার আগে বিকট কিছু শব্দ সামনে তাকানোর মাত্রই দেখা যায় একটু আগে সেই ছেলেটার 2 হাতের মাথা চেপে ফ্লোরে গড়াগড়ি করছে পূর্বর হাতে একটি লোহার চেয়ার। হয়তো সেটা দিয়ে সরাসরি মাথায় আঘাত এনেছে তার বন্ধু। মুহূর্তেই সাদা ফ্লোরটা লাল রং তরলে ছেয়ে গেল, যা দেখে সাথে থাকা 3 জনই ভয়ে ডুব গেল। এক হাতে চেয়ার আর অপর হাতে টেনে খুলে ফেলল মুখের মাস্কটা। মুহূর্তে ভেসে উঠল অতি সুদর্শন অথচ হিংস্রের এক পরিচিত মুখব্যয়। ভয়ে তাদের অন্তরাত্মাটাও বোধহয় শুকিয়ে গেল। সুযোগ বুঝে বাকি 3 জন দিল ভোদর, অথচ নিজের বন্ধুকে এভাবে রেখে এখন যেন আগে নিজে প্রাণ বাঁচাচ্ছে তারা। অন্যদিকে পড়ে থাকা ছেলেটা ফ্লোরে গড়াগড়ি করছে, মাথা চেপে ধরে। পূর্বর হাতে এখনও সেই লোহার বসার চেয়ারটি। সাব্বির আর তন্ময় কিছুটা ভয় পেয়ে গেল। ছেলেটা অবস্থা গুরুতর, যদি কিছু হয়ে যায় তাহলে তো তাদের উপরই পড়বে সব ঝামেলা। তবে সবাই আগে পূর্বকে এখান থেকে সরাতে হবে। হাতে চেয়ারটা এখনও থাকা মানে ব্যাটার রাগ এখনও কমেনি। যদি আরেকটা বাড়ি মেরে বসে তো মুহূর্তেই প্রাণ হারাবে ছেলেটা। তোকে বলেছিলাম আমরাই হ্যান্ডেল করতে পারবো, বেশি বুঝিস সবসময়। কি দরকার ছিল ওকে এখানে আনার? সাব্বিরকে উদ্দেশ্য করে কানের কাছে এসে ফিসফিসিয়ে বলে উঠল তন্ময়। এতে সাব্বির বড়
বড় চোখে তন্ময়ের দিকে তাকে একই কণ্ঠে বলল, বেটা আমি কি জানতাম ওই শালা সোজা ওর কলার চেপে ধরবো। কি করবি এখন? কি আর করব, সবসময় যা করি, চুপচাপ থাক বলে সাব্বির তন্ময় একে অপরের দিকে চোখাচোখি করল। এরই মধ্যে হাতের চেয়ারটা হাত থেকে ছেড়ে দিয়ে রাখল পূর্ব। এতপর উক্ত চেয়ার আচানক বসে এক পা দিয়ে ফলো পরে দাপড়াতে থাকা ছেলেটার কাঁধে দিকে নিজের পা দিয়ে নাড়াচাড়া করতে লাগলো, যেন কোনো মানুষ নয় বরং গৃহপালিত কোনো পশু বা বনের নিকৃষ্ট কোনো প্রাণী শুয়ে আছে তার পায়ের কাছে, চোখ মুখ স্বাভাবিক। এতপর মুখ দিয়ে বিরক্তসূচক চ জাতীয় শব্দ উচ্চারণ করল পূর্ব, যেন এই ছেলে এভাবে চেঁচিয়ে কান্না করাটা খুব বিরক্তকর লাগছে তার নিকট। বড় ভুল করে ফেলেছিস তুই আজ। দুনিয়ায় এত মানুষ থাকতে তোর আমার সাথে লাগতে হলো, তাও কিনা সোজা আমার বুকে হাত দিয়েছিস। আমাকে কেউ করাটাও সহ্য হয় না আমার। ইভেন আমি তো দূর, আমার ব্যবহারের জিনিসপত্র যদি কেউ ছুঁয়ে তো ধুর নজরও ও দেয়, তখন তার চোখ দুটো উপরে ফেলাটা ফরজ হয়ে যায় আমার জন্য। আর তুই কিনা সোজা এসে আমার কলার চেপে ধরলি। এরপর চুপ থেকে আকস্মিক সাব্বিরকে ডেকে বলে, ওই সাব্বির, বলতো এখন কি করা যায়? মারের কি এখানে এভাবে বন্দি করে রাখবি, নাকি এর কষ্টটা কিছুটা কমিয়ে দিবি? কোনটা করলে ভালো হয় বলতো? বল। সাব্বির ঢুক গেল, যদিও এর আগে পূর্বের সাথে এমন বহু কাজে জড়িত ছিল সে। তবে এই মুহূর্তে ছেলেটার মাথা অবস্থা চারিপাশে রক্তের ছড়াছড়ি দেখে পেট থেকে খাবার উগলে আসতে চাচ্ছে তার। বাল, কিছু বলছিস না কেন? জবান কি বন্ধ হয়ে গেছে তোর? না ভাই, তুই যা মন চায় কর, তোর ইচ্ছা। তো তরে জিজ্ঞেস করছি কেন? আচ্ছা বাদ দে, ওর কষ্টটাই কমিয়ে দে। আমি আবার অনেক দরদি মানুষ, বুঝেছিস? তোর এভাবে কান্নার সব আমাকে খুব কষ্ট দিচ্ছে, নে তোর কষ্টটা একেবারে যেন বন্ধ করে দিই বলে আচানক চেয়ার থেকে উঠে পুনরায় সেই চেয়ার দিয়ে একের পর এক এলোপাথারি মাথায় আঘাত করে থাকলো পূর্ব। একটা সময় কান্নার শব্দ বন্ধ হয়ে গেল, তা এভাবে আঘাত করে আর থামল না। সাব্বির আর তন্ময় যেন নিজের চোখের সামনে তাদের চিরপরিচিত বন্ধু নয়, বরং হিংসাত্মক কোনো বনের জানোয়ারকে দেখছে। ভয়ে তাদের শরীর এতটাই আড়স হয়ে উঠল যে পূর্বকে থামানোর কথাটা পর্যন্ত মাথায় আনতে পারছে না তারা। সময় বহমান। সেই দিনের পর মাঝখানে কেটে গেছে বেশ কয়েকটা দিন। আসপিয়ার কথা রেখেছে আর মেহেরিশকে নিয়ে বের হয়নি মেয়েটা। শুধু সময় মতো করে কলেজে গিয়েছে আর আসার সময় চলে এসেছে। এছাড়া আর কোথাও যায়নি আসপিয়া নিজেও। বলা যায় না, যদি রাস্তা তার ভাইয়ের সাথে দেখা হয়ে যায় তো সে ভয়ে সবসময় সুস্থ থাকে মেয়েটা। আজ সানডে, কলেজ হাফ থাকার কারণে সারাদিন রুমেই ছিল মেহেরিশ। এই কয়দিন আফসার দাদার সাথে বেশ ভাব জমে গিয়েছে মেহেরিশের। লোকটা বয়স্ক হলো, যথেষ্ট স্ট্রং আর খুব ফানি। মেহেরিশকে ছোট বউ বলে সম্বোধন করেন তিনি। প্রহরও দিনে অন্তত একবার এসে দেখা করে গেছে মেহেরিশের সাথে। মেহেরিশ বসে আছে বারান্দায়। মাকে আর আজকাল বেশি মনে পড়ে না তার, মনে পড়তে দেয় না তার খালামণি। এত আদর যত্ন মেয়েটাকে আলগে রাখেন যে মায়ের কথা মাঝে মাঝে ভুলতে বসে। মেহেরিশ ছোটবেলায় যখন দেশে যেতেন তখন তিনি মেহেরিশকে এভাবে আদর করতেন সারা বেলা। তার মা যদি বকা দিতেন তো তিনি উল্টো তার মাকে বকে দিতেন। বাড়িটা ইতিমধ্যে ভালো করে ঘুরে দেখা হয়ে গেছে তার। তবে সবার সাথে সম্পর্ক উন্নত হয়নি ওডির সাথে। ওডি তাকে দেখলে কেমন জুহুরি নজরে চেয়ে থাকে। এমনি তো কালো বিড়াল, তার উপরে আবার এভাবে তাকিয়ে থাকা তরুণ মেহেরিশের ভয়টা এখনও আগের জায়গায় আছে ওডির প্রতি। কমেনি এক চুলো। তার সামনে আসপিয়া সহ বাকি সবার কাছে যায় ওডি। নিজের জিভ দিয়ে চেটে দেয় সবার গাল। রাবেয়া বেগম পছন্দ করে না ওডিকে, শুধুমাত্র আসপিয়ার জন্য এই বাড়িতে অ্যালাউ করেন তার ছোট আব্বু। মানে রাবেয়া বেগমের হাজবেন্ড ব্যবসার কাজে নানান দেশে যেতে হয় তাকে। বাড়ি থেকে বাইরে বেশি থাকেন, সপ্তাহ দু একবার আসেন বাড়িতে। সবার কথা মনে পড়তেই মেহেরিশের আচানক একটা মানুষের কথা ভেসে উঠল অন্তরস্থল। মনে পড়ে গেল আজ থেকে 8 বছর আগে কিছু স্মৃতি। পূর্ব ভাইকে সে এই বাড়িতে
দেখেনি, আর না তো তার সম্পর্কে কোনো কথা বলা কেউ। মেহেরিস কয়েকবার পূর্ব সম্পর্কে জিজ্ঞেস করেছিল আশফিয়াকে, তবে বরাবরের মতো আশফিয়া তার কথা ইগনোর করে গেছে। সবাই কেনই লোকটাকে এড়িয়ে যায় বুঝতে পারল না মেহেরিস। এতে বড় বাড়ি থাকলেও নাকি সে বাড়িতে থাকে না। তখনই মনে পড়ে আজ থেকে ঠিক 8 বছর আগের কথা। মেহেরিস শুধু একবার দেখেছিল পূর্বেকে, ছোট থাকতে অনেক শুনেছে মায়ের মুখে আর তার বড় বোন মুনতাহার মুখে পূর্ব নাকি দেখতে বেশ সুন্দর আর হ্যান্ডসাম। মুনতাহা আপু তো দেখেছিল পূর্বকে, কিন্তু শত চেষ্টা করেও সে একবারের জন্য দেখতে পারেনি তার ভাইকে। দেখবে কিভাবে? জ্ঞান হওয়ার পরই একবারই গিয়েছিল তাদের বাড়িতে। তখন মেহেরিস এর বয়স কেমন ছিল? এই তো 10 বছর। মেহেরিসের এখনও মনে আছে সেই দৃশ্যগুলো। সেই দিন স্কুলে ছিল মেহেরিস, যেদিন তার খালামণি পূর্ব ভাইকে নিয়ে তাদের বাড়িতে গিয়েছিল। তার খালামণিরা তাদের বাড়িতে যাওয়ার পর আশফিয়া আর সে একসাথে খেলা করত। পূর্ব রুম দেওয়া হয়েছে একদম কোনায়, রুম থেকে বের হতো না পূর্ব, আর না তো কারোর সাথে কথা বলতো। তার বোন নাকি লুকিয়ে দেখেছিল পূর্বকে। আপুর কথা শুনে মনের কোণে লোভ জেগেছিল মেহেরিসের। বোনের কথা মতো সেও একদিন লুকিয়ে পূর্বকে দেখতে দেওয়ায় রুমে দরজা আড়ালে চোখ পেতে দাঁড়িয়েছিল। পূর্ব কেবলই ওয়াশরুম থেকে শাওয়ার নিয়ে বের হয়েছিল। কোমরে পেঁচানো তোয়ালা, প্রশস্ত চওড়া ফর্সা পিঠ। তবে মেহেরিস লোকটা চেহারা না, শুধু ফর্সা পিঠটাই দেখেছিল। চওড়া কাঁধ, যে কাঁধে ঠিক বা পাশে একটা কালো রঙের ইগলের ট্যাটু আঁকা ছিল। মেহেরিস যেন এতটুকু দেখে ভয় পেয়েছিল। লোকটার পুরো চেহারা দেখার আগে সেখান থেকে পালিয়ে গিয়েছিল ভয়ে। শুনেছিল লোকটা নাকি অনেক রাগ, যদি দেখে ফেলতো। এরপর আর দেখা হয়নি তাদের। তার 2 দিন পরই চলে আসে তার খালামণিরা। যাওয়ার সময় লোকটা নাকি সবার আগে গাড়িতে উঠে বসেছিল, যার কারণে মেহেরিসা দেখতে পারেনি। সে কি জানতো নাকি লোকটা কখন গাড়িতে উঠবে? সে তো ভেবেছিল তার খালামণির সাথে বের হবে বোধ হয়। মিউ মেউ। আচানক এহেন শব্দে মেহেরিস ভাবনা থেকে বের হয়ে এলো। চোখ তুলে তাকাতেই দেখতে পেল একজোড়া সবুজ মণি জল করে তাকিয়ে আছে তার দিকে। মেহেরিস বিরক্ত হলো। হুস হুস, যাও যাও। ওডি যেন শুনল না। মেহেরিসের আরও কাজ ঘেঁষে আসার চেষ্টা করতে এই চিৎকারে মেহেরিস আর একটু পিছালেই আফসিয়া এসে কোলে তুলে নেয় ওডিকে। প্রাণে বাঁচল মেয়েটা। রাগে তেতে উঠে বলল, তোকে না বলেছি এই ওডি ফডিকে আমার থেকে দূরে রাখবি? আরে চিল, এমন করছিস কেন? আসতে কথা বল, ওডি ভয় পাবে। কি? আরেকটু হলে তোর ওডি আমার হার্ট অ্যাটাক করে দিত। মাইয়া, এডারে সরা এখান থেকে। আর এটা তুই বাড়িতে রেখেছিস কেন? যার বিড়াল তাকে নিয়ে যেতে বল। সবসময় খালি আমার আগে পিছে পড়ে থাকে কেন ভাই? তুই সামান্য আমাদের ওডিকে এত ভয় পাস? এত ছোট কলেজে নিয়ে জীবনে সফল হবি কিভাবে? সফল হওয়া লাগবে না। এই জীবনে আমার একটাই স্বপ্ন, আমার ক্রাশটাকে বিয়ে করার। তোর আর আমার মায়ের চক্করে পড়ে এখানে আসতে হয়েছে আমার। জানিস কতদিন ধরে ক্রাশটাকে নিজ চোখে দেখি না। মেহেরিসের এমন কথায় বেশ অবাক হলো আফসিয়া। এই মেয়ের যে ক্রাশও আছে সেটা খুন অক্ষরে মনে ছিল না তার। ফোনে তো জ্বালিয়ে মারত, কথা হলে শুধু আদ্রাস আদ্রাস করে। পর মুহূর্তে মেহেরিসকে থামিয়ে বলতে লাগলো, থাক ভাই, চুপ থাক। তোর ওই আদ্রাসের কাহিনী বলতে শুরু হয়ে যাস না আবার। বেটার নাম শুনতে শুনতে আমার কান ঝালাপালা হয়ে গেছে। তুই ওনাকে সামনাসামনি দেখিস নি তো, তাই এভাবে বলছিস। জানিস আমাদের কলেজের সব মেয়ে ওনার পাগল ছিল, তবে উনি কাউকে পাত্তা দিত না। হ্যাঁ, তারপর তোকে একদিন আইসক্রিম কিনে খাওয়াইছে, আরেকদিন গাড়িতে লিফট দিয়েছিল। মা মনে হয় ডাকছে রে, আমি যাই, পরে কথা হবে বলে আসপিয়া সেখান থেকে কেটে পড়ল। মূলত মেয়েটা জানে একবার যদি এই মেয়ে আদ্রা সম্পর্কে বলতে শুরু করে তাহলে যে
আর থামবে না। মধ্যরাতে প্রথম প্রহর, বাড়ির সকলে যে যার রুমে ঘুমিয়ে তলিয়ে আছে। আশফিয়া আর মেহেরিস দুজন মিলে গল্প শেষে এই মাত্রই আশফিয়া বের হয়ে আসলো মেহেরিসের রুম থেকে। রাত প্রায় 1টা কাটা পেরিয়ে যেতে চলো। এমন সময় বাড়ির গেটের সামনে বাইকের হর্নের শব্দ। কেয়ারটেকার তার স্বাদের ঘুম দফানাফা করে দরফরিয়ে লাফিয়ে উঠল। এরই মধ্যরাতে বেশিরভাগ সময় বাইক নিয়ে কে আসতে পারে অনুধাবন করতেই আরামের ঘুমটা যেন মুহূর্তেই হারাম হয়ে উঠল লোকটার। দৌড়ে ছোট্ট কটেজটা ভিতরে থেকে বের হয়ে গেট খুলে দেওয়ার সাথে সাথে কালো পোশাকে আবৃত লোকটি ভিতরে বাইক নিয়ে প্রবেশ করল। লোকটি যাওয়া মাত্রই কেয়ারটেকার ছেলেটি স্বস্তির শ্বাস পেল। পুনরায় গেট লাগাতে নিলেই শুনতে পেল, লক করো না, ওডিকে নিতে এসেছি। জি স্যার। ওকে স্যার বলে উপর নিচ মাথা দুলিয়ে রায় জানালো ছেলেটি। সদ্য কাঁচা ঘুম ভাঙার ফলে ডুলু ডুলু চোখে পুরোপুরি ঘুমের নাম বিসর্জন দিয়ে ঠায় দাঁড়িয়ে রইল ওখানেই, যেন সামনে থাকা যুবকটিকে ঘিরে মনের কোণে বিশাল ভীতস্থ প্রতিক্রিয়া প্রভাব। এদিকে বাইক থেকে নেমে হেলমেটটা খুলে বাইকের সাথে ঝুলে ভিতরে চলে গেল পূর্ব। হাতে এখন গ্লাভস লাগানো, পরনে সেই চিরপরিচিত কালো রঙা পোশাক, মাথায় আবৃত কালো হুডি, হুডির সামনে চেন, উপরের দিকে সামান্য পরিমাণ খোলা, যেটা বেদ করে ভিতরে থাকা সেই ইগল খচিত লকেটটি উকি দিয়ে আছে। সাথে থাকা ডুপ্লিকেট চাবি দিয়ে সদর দরজা খুলে নির্বিঘ্নে প্রবেশ করল বাড়ির ভিতরে। এটা আজ নতুন নয়, প্রায় এই কাজ করে পূর্বে। হঠাৎ করে রাতে বিরাতে বাড়িতে এসে পুনরায় আবার চলে যায়। মাঝে মাঝে ওডিকে সাথে নিয়ে যায়, আবার মাঝে মাঝে সাব্বিরকে নিয়ে ওডিকে পুনরায় পাঠিয়ে দেয় বাড়িতে। মূলত যখন শহরের বাইরে থাকে তখনই ওডিকে পাঠিয়ে দেয় পূর্ব আফসিয়ার কাছে। বিগত কয়েকদিন শহরের বাইরে ছিল সে, আজ আসলো, এসে সোজা ওডিকে নিতে চলে এসেছে বাড়িতে। তবে যদি পুরোপুরি সেন্স থাকতো তাহলে হয়তো সেই দিনে মায়ের সাথে হওয়া ঝগড়া, দুজনের কথোপকথনের পরে আর এই বাড়িতে আসতো না সে। নেশায় বোধ হয়ে বাড়ির সামনে দিয়ে যাওয়ার সময় আচানক বাড়িতে প্রবেশ করা তার। তবে যথেষ্ট স্বাভাবিক রয়েছে পূর্ব ভাবভঙ্গিতে। কোনো লোকের পক্ষে বোঝা দায় যে লোকটি ড্রাগ। ওডির জন্য তার রুমের সাথে ছোট একটা রুম অ্যাডজাস্ট করা আছে, পূর্ব করেছে সেটা। তবে ওডি এখান থেকে মানুষের উমে থাকতে পছন্দ করে বেশি। বাড়ির ভিতরে নিঃশব্দে প্রবেশ করে সোজা ওডি সেই থাকা রুমে উদ্দেশ্যে ছুটল পূর্বে। উদ্দেশ্য মূলত ওখান থেকে ওডিকে নিয়ে বাড়িতে চলে যাওয়া। ওডিকে বিগত 4 বছর যাবৎ আলগে রেখেছে পূর্ব। তখন ওডি কেবলই একটা ছোট্ট বাচ্চা ছানা। ওডি যেন সব থেকে বেশি পছন্দ করে পূর্বকে। ওডির জন্য বরাদ্দকৃত রুমে এসে মুখ দিয়ে চুচুর শব্দ তুলল পূর্ব। তবে এতে কোনো সারা শব্দ না পেয়ে অগত্য লাইট অন করে রুম জুড়ে পরখ করে নিল সে। এতপর কোথায় ওডিকে দেখতে না পেয়ে পরক্ষণে কিছু একটা ভেবে পুনরায় চলল আশফিয়ার রুমের উদ্দেশ্যে। মাঝে মাঝে আশফিয়া ওডিকে পাশে রেখেই ঘুমায়। সেই উদ্দেশ্যে পা বাড়ালো পূর্ব। সে জানে তার বোন যে দরজা লক না করে ঘুমায়। ছোট বোনের রুমে দরজার সামনে দাঁড়িয়ে চুচুর শব্দ তুলতে যেন বোবা প্রাণীটি এতটুকু শব্দ যথেষ্ট ছিল। মুহূর্তে বেড থেকে লাফে নিঃশব্দে চলে আসলো পূর্বের পায়ের নিকট। ডাইনিং রুমে ঝাড়বাতি আলোতে পুরো বাড়িটাই মৃদু উজ্জ্বলতা ঘেরা দেখা যায় সব কিছু। ওডির সামনে আসতেই শক্তপোক্ত দুহাত তুলে নিল ওডিকে। এত পা বাড়ালো বাইরে বের হওয়ার জন্য। আশফিয়ার রুমে পেরিয়ে যেই না পরের রুমটা দিকে এগিয়ে আসলো, অমনি ওডি আচানক কোল থেকে লাফিয়ে সাথে থাকা রুমে দরজার ভিতরে ঢুকে পড়ল। তখন মেহেরি সেই রুম থেকে বের হওয়ার সময় আশফিয়া জাস্ট দরজাটা একটু বিড়িয়ে রেখে এসেছিল, যার দরুন ওডিও ধাক্কাতে ফেরিয়ে খুলে গেল দরজাটা। যাতে বিরক্ত হলো পূর্ব ওডির এসব কাণ্ডে। তৎক্ষণাৎ মনে পড়ল এই রুম তো সবসময় বন্ধ থাকতো, গেস্ট রুম মতোই, কিন্তু এত বছর পর এই রুমের দরজা খোলা দেখে কিঞ্চিত ভাবুক দৃষ্টিতে চেয়ে রইল দরজার পানে।
এতবার কপালে ভাঁজ ফেলে রুমের বাইরে দাঁড়িয়ে পুনরায় চুচু শব্দ করে দরজার বরাবর দাঁড়াতে আচানক তার চোখের সামনে ভেসে আসলো বেডের ওপর শুয়ে থাকা কালো পোশাকের এক নারী। বাইরে ফ্রেডি লাইটের আলোর সাথে রুমে থাকা অল্প রোশনাই মেয়েটার লম্বা চুলগুলো বেড ছাড়িয়ে সাদা ফ্লোরে ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে। পরনে কালো রঙের ঢিলেঢালা ড্রেস। কাঁচের জানালা খোলা থাকার ফলে জানালা সপের জর্জেটের পাতলা পর্দা বেদ করে আসা বাতাসে মেয়েটা চুলগুলো উড়ছে। তবে ওপাশে ঘুরে থাকা দরুন চেহারাটা না দেখলেও চমকা ভিতরটা কেমন যেন ছটফট করে উঠল তার মতো এমন কঠিন হৃদয়ের মানবের। চোখ দুটো বন্ধ করে পুনরায় নিজের সে চিরাচরিত রূপে ফিরে আসলো পূর্ব। এই মেয়ে যে হোক না কেনাতে তার কি, তবে এই মুহূর্তে ওডির এমন অদ্ভুত কাণ্ডে ওডির ওপর ক্ষিপ্ত হলো পূর্ব। চেঁচিয়ে শব্দ করতে গিয়ে কিছু একটা মনে করে থেমে যেতে হলো তাকে। দরজার সামনে থেকে দেখা যাচ্ছে ওডি যে একলাপে মেয়েটার মুখের সামনে এসে চুপটি মেরে বসে আছে। মন তো চাচ্ছে ওডিকে কোলে নিয়ে এক আছাড় মারতে ভিতরে ঢুকবে কি ঢুকবে না এমন অন্যমনস্ক ভাবনায় পা বাড়িয়ে ফেলল রুমের ভিতরে যাওয়ার উদ্দেশ্যে। যতই রুমের কাছে যাচ্ছিল হঠাৎ মেলি একটা মিষ্টি গন্ধে এসে নাকে লাগলো তার। দাঁত কিরমির করে আবারও একটু এসে দাঁড়ালো পূর্ব। মেয়েটার ঘুমে এতটাই বিভোর যে পায়ের নিচে পায়জামাটা ঘুমের তালে অনেকটা উপরে উঠে গেছে। কালো রঙের পায়জামাটাতে মেয়েটার অতীব ফর্সা গায়ে রংটা যেন একটু বেশি দৃষ্টিকটু লাগছে পূর্বের নিকট। বারবার তার অবাধ্য চোখ জোড়া সেখানে আটকে যাচ্ছে, না চাইতেও চেয়েও চোখ দুটো তার ধমক শুনছে না। মেহেরিস বরাবরই ঢিলেঢালা পোশাকপত্র পছন্দ করে, তারপর আবার রাতের বেলায় বোধহয় আর একটু বেশি ঢিলেঢালা ড্রেস পরে ঘুমায় মেয়েটা। ওড়নাটা পরে আছে ওপাশে বেডের ওপর, যেটার ওপর গুটিসুটি মেরে বসে আছে ওডি। যেন ওড়নাটা তার একটা পার্সোনাল বিছানা চাদর। এদিকে মেহেরিসের জামা গলাটা অনেকটা পিছনের দিকে হেলিয়ে আছে, যাতে এই আবছা অন্ধকারে ঘাড়ে একটু নিচে কালো কুচকুচে তিলটা চোখের আড়াল হয়নি পূর্বর। এই প্রথম না চাইতেও পূর্ব নিজেকে আয়ত্ত রাখতে পারছে না, যেন নিজেকে কেমন মাতাল মাতাল লাগছে নিজের কাছে। এমন শক্তপোক্ত হৃদয়ে মানবটি কেমন হাঁসফাঁস করতে শুরু করলো। নিজেকে যথাযথ সামলে নিয়ে শক্ত করে ওডির দিকে তো লাল চোখ কুতে তাকালো পূর্ব। ওডিও মালিকের এমন লাল রাঙা চোখ দেখে চুপসে গেল যেন। মেয়েমৌ শব্দ তুলতে নিল, তৎক্ষণাৎ মালিকের ভয়েস আরও চুপসে গেল বোকা প্রাণীটি। মেহেরিস ঘুমের মধ্যে নড়ে চড়ে উঠল কিঞ্চিত। বিড়ালের মেয়েমৌ শব্দটা বোধ হয় কানের কাছে। ঘুমের ঘরেও মেয়েটি কান এড়াতে সক্ষম নয়। ঘুমের ঘরেই ফিসফিসে বলল, বালের বিড়াল বলে পুনরায় চুপ হয়ে গেল। ঘুমের ঘরে মাঝে মাঝে আবোল তাবোল বকা মেহেরিসের স্বভাব, তবে ছোট্ট করে বলা কথাটা কানে পৌঁছাতে সক্ষম হলো তার পিছনে দাঁড়িয়ে থাকা লোকটির। কণ্ঠটা বেশ পরিচিত লাগলো পূর্বের নিকট। মেয়েটির মুখটা কি একবারও দেখবে সে? কেন দেখবে না, অবশ্যই দেখবে। কে এই মেয়ে? এভাবে তাদের বাড়িতে এসে এই রুমে শুয়ে আছে চেহারা দেখার উদ্দেশ্যে। এক পা বাড়ালো পূর্ব, আরেক পা কেবলই বাড়াবে তখনই কানে ভেসে আসলো কারো গলার শাসানোর ন্যায় কণ্ঠস্বর, শাহান। এখানেই থেমে গেল পূর্ব। পিছনে ঘুরে তাকিয়ে মায়ের চিন্তিত মুখ দেখে ভাবলেশীনভাবে দাঁড়িয়ে পড়ল, কিছুটা থতমত খেয়ে। এই কঠোর ব্যক্তিত্ব আড়ালে ধামাচাপা দিল সব। তবে দরজায় দাঁড়িয়ে থাকা হাঁপাতে হাঁপাতে উঠে মায়ের ব্যবহার আশ্চর্য হলো পূর্ব। রাবেয়া বেগম আর কিছু না বলে সোজা ভিতরে ঢুকে পূর্ব হাত ধরে নিঃশব্দে বের করে আনলো রুম থেকে। মায়ের চেহারা দেখে বোঝা যাচ্ছে তার মা এই মুহূর্তে ঠিক কতটাই ভয় পেয়ে আছে। কিসের ভয়? ছেলেকে এভাবে নিজ বাড়িতে দেখলে কোনো মা ভয় পেতে পারে? পারে বোধ হয়। এই যে পূর্বর সামনে, আর মা তাকে দেখা মাত্রই এমন ভয় পাচ্ছে। মনে মনে তামাশার স্বরে হাসলো পূর্ব নিজের ওপর। এখানে কি করছো? আর ওই রুমে ঢুকছো কেন? কি চাই তোমার? আমাদের শান্তি সহ্য হচ্ছে না? এবার পূর্ব শিওর হলো ওই রুমে যে ওই মেয়েটা ছিল। এতক্ষণে সন্দেহ বসে থাকলে এবার মায়ের প্রতিক্রিয়া পুরো শিওর সে। মনে পড়তেই
জল শক্ত হয়ে উঠল তার, নাকের পাটা ফুলে গেল। এই মেয়েটার জন্য আজ নিজ বাড়িতে আসার পর মায়ের মুখ থেকে এমন কথা শুনতে হচ্ছে তার, আর সে অন্য একটা মেয়ে তার বাড়িতে এসে রুমে আরামসে শুয়ে শুয়ে ঘুমাচ্ছে। আমি কাউকে কৈফিয়ত দিতে বাধ্য নই মিসেস রাবেয়া খাতুন। বাধ্য তুমি। ওই রুমে কেন গিয়েছিলে তুমি? কোন উদ্দেশ্যে? তুমি কোন সাহসে আমার মেয়ের রুমে প্রবেশ করেছ? মম, আমার সাহস সম্পর্কে প্রশ্ন তুলতে এসো না। শুক্রিয়া করো আমি আর ওই মেয়ে একই বাড়িতে থাকার পরও মেয়েটা যে শান্তিতে নিঃশ্বাস নিতে পারছে। মূলত তখন বাইকের শব্দে রাবেয়া বেগমের ঘুম ছুটে যায়। এতপর জানালা ভেদ করে গেটের ভিতর পূর্বের বাইক আর গেটের সামনে কেয়ারটেকার ছেলেটাকে দেখে রীতিমতো ঘাম ছুটে যায় রাহিমা বেগমের। ছেলের অতিগতি বোঝার জন্য আর অপেক্ষা না করে উঠে মেহরিশের রুমের উদ্দেশ্যে বের হন তিনি। আর এসে পূর্বকে এভাবে দেখে ভয় পেতে যান রাহিমা বেগম। ছেলেটা কি মেয়েটার কোনো ক্ষতি করার উদ্দেশ্যে এসেছে? মেয়েটা থেকে থাকো শান, মেয়েটা আমার বড্ড নরম প্রকৃতি, আর এখানে তো আসতে চাইনি। আমি কথা দিয়ে নিজ দায়িত্ব নিয়ে এনেছি মেয়েটাকে। এখানে আসতে চাইনি। এনেছো কেন? না করিনি, নিজের ওপর বিশ্বাস হচ্ছে না আর জানো মম। হ্যাঁ, মেয়েটা এখনও শ্বাস নিতে পারছে, যেটা ভাবলে আমার দম বন্ধ হয়ে আসছে। বলো তো কী করা যায়? হেয়ালিপানা করবে না শাহান, আমার বাড়ি থেকে বের হয়ে যাও বলছি। আর কখনো এই বাড়িতে ঢুকবে না তুমি। আর মেহরিশের কাছ থেকে 1000 মাইল দূরত্ব রাখবে বলে দিলাম। ওর কিছু হলে বা ক্ষতি করার চেষ্টা করলে তোমাকে ছাড়বো না আমি। কখনো কেন? এখনই করলে যে শাস্তি পাবো তখনও সেম। কথাটা তো একই, তাই না? তার থেকে ভালো এখনই ঝামেলা শেষ করে দিই, একবারে প্রাণে মেরে ফেলি এই আপদকে। কি বলো মম? আর ইউ ইনোসেন্ট? পাগল হয়ে গেলে তুমি পুরা? মাথা খারাপ হয়ে গেছে তোমার? তোমাকে আমার কসম, আমার মেয়ের কাছে ঘেঁষার চেষ্টা যদি কখনো করো, আমার মরা মুখ দেখবে তুমি। মায়ের মৃত চেহারা দেখার ইচ্ছা থাকলে যাও, এখনই মনকে শান্তি করে আসো। বাধা দিব না তোমাকে, যাও। মায়ের এমন কথায় বুকের ভিতর হাঁসফাঁস লাগা শুরু করলো তার। আমাকে ভালোবাসে না এমন নয়, ভালোবাসে, তবে বুঝতে চায় না, বুঝাতেও চায় না। নিজেরটা নিজের ভিতরে থাকুক। ভালোবাসলেই কি প্রকাশ করে জানাতে হবে? না জানালে ভালোবাসা যায় না? যায় তো। আর কিছু বলল না পূর্ব। হঠাৎ পা ফেলে চলে গেল সেখান থেকে। যেতে যেতে নিজের উদ্দেশ্যে হিস হিসে বিড়বিড়িয়ে বলে গেল, ফাক অফ দিস ইউজলেস ইমোশনাল ড্রামাস। একটা সুন্দর প্রাণবন্ধ সকাল। সকালের নরম আলো ডাউনটাউন লস অ্যাঞ্জেলেসের উঁচু বিল্ডিংগুলো কাচের জানালা প্রতিফলিত হয়, যেন শহরটি নিজেকে নতুন দিনের জন্য প্রস্তুত করেছে। স্ট্রিট কার থেকে কফির গন্ধ ভেসে আসে। মেহেরিশ আর আফসিয়া প্রতিদিনের ন্যায় আজও একই সময় এসে হাজির হয় কলেজে। সকালে উঠে তড়িঘড়ি করে দুজনে কলেজে এসে হাজির হয়। আজ কলেজে একটি সভা অনুষ্ঠিত হবে। মূলত আজ তাদের ক্লাস নেই। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সিদ্ধান্ত নিয়েছে সবাই মিলে কলেজ মূলত প্রতি বছর অন্তত এভাবেই ট্যুর এর আয়োজন করা হয় এখানে। এর আগের বার আফসিয়া যায়নি একা থাকার দরুন, তবে এবার সিদ্ধান্ত নিয়েছে এবার সে যাবে, সাথে মেহেরিশকেও নিয়ে ট্যুরে যাবে। আজ মূলত সেটার কনফার্মেশন চেক করতে এসেছিল তারা। আর যাওয়ার সময় কিছু টুকটাক শপিং করে নিয়ে যাবে বাসা থেকে। মায়ের পারমিশনও পেয়েছে। মেহেরিশ আজ খুশি বলা বাহুল্য, একটু বেশি খুশি, সাথে আশফিয়াও। তবে মেহেরিশ এর খুশি দীর্ঘস্থায়ী হলো না যখন শুনল ট্যুরে নাকি পাহাড়ে যাবে। মেহেরিশ উঁচু জায়গায় ভয় পায়, একটু বেশি ভয় পায়। মেহেরিশের নাজুক চেহারার দিকে চেয়ে আশফিয়া গমগমে স্বরে বলল, এভাবে পেঁচার মতো মুখ করে রাখছিস কেন? পাহাড়ে যাবি, আকাশে না। আমার উঁচু জায়গা ভয় লাগে রে। আমার না মন সায় দিচ্ছে না। তুই না হয় যা, আমি না গেলে চলবে না? আরে তুই না গেলে মা আমাকে একা যেতে দিবে নাকি? প্লিজ এমন করিস না, জাস্ট 2 দিনই তো ব্যাপার, কিচ্ছু হবে না। মেহেরিশ আর কিছু বলল না। কাল সকালে নাকি বের হবে সবাই। শুধু মনে মনে একটা কথা আওড়ালো, তাই যেন হয়।
পরের দিন সকাল। লস অ্যাঞ্জেলেসের ঘড়ির কাঁটা সকাল 9টা বেজে 5 মিনিট। সবাই রেডি হয়ে ব্যাগ গুছিয়ে যে যার মতো রেডি হয়ে নিচে নামলো। কলেজ থেকে কলেজ বাস ছাড়বে ঠিক 10টায়। মূলত এখানে ওল্ড স্টুডেন্ট থেকে শুরু করে নিউরা সকলে অ্যাটেন্ড করতে পারবে। তাই এই দিনে বেশ মানুষ জমা হয় সেখানে। সবার সামনে বাসটি টিচারদের জন্য রাখা, তারপরেটায় কলেজের ভিপি আর পপুলার পার্সনদের জন্য বরাদ্দকৃত। পিছনে বাসগুলো বাকি নর্মাল স্টুডেন্টদের জন্য। সান গ্যাব্রিয়েলের পর্বতমালার সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট সান অ্যান্টনিও, যা মাউন্ট বাল্ডি নামে পরিচিত, এর উচ্চতা প্রায় 10,064 ফুট 3,068 মিটার। এটি পর্বত আরোহী বা হাইকিং প্রেমীদের জন্য একটি জনপ্রিয় গন্তব্য। এই পর্বতমালা বিভিন্ন প্রকারের উদ্ভিদ ও প্রাণীর আবাসস্থল রয়েছে, যা দক্ষিণ ক্যালিফোর্নিয়াতে জীববৈচিত্র্য সমৃদ্ধ। এছাড়া শীতকালীন তুষারপাতের কারণে এটি রিস্ক স্নোবোর্ডিংয়ের জন্য জনপ্রিয়। এইবার ভ্রমণ এর জন্য এই পাহাড় পর্যটন করার সিদ্ধান্ত নিয়েছে দায়িত্বরত ভিপি। মূলত প্রায় 6 বছর যাবত এই অনুষ্ঠানের দায়িত্ব পেয়ে এসেছে পূর্ব ব্রিলিয়ান্ট স্টুডেন্ট থেকে শুরু করে চ্যাম্পিয়ন হওয়ার সুবাদে বেশ জনপ্রিয় পূর্ব এখানে। যদিও এর আগে বারের দায়িত্ব নিতে চায়নি সে, এইসব উটকো দায়িত্ব তার বিরক্ত লাগে। তার আগের বার রিজবিকে দায়িত্ব দিয়েছিল তার বাবা, কিন্তু তার গাইড পছন্দ হয়নি কারো। সেই কত শত নালিশ কমপ্লেন এসেছে সেইবার তার বিরুদ্ধে। সবাই যেন এই দায়িত্বে পূর্ব কী চায়। হয়তো এর দুটো কারণ থাকতে পারে। প্রথম, নিপুণভাবে দায়িত্ব পালনে সক্ষম। দ্বিতীয়ত, মেয়েদের চোখে তৃষ্ণা মেটানোর সুযোগ হাত ছাড়া কে করতে চায়। হয়তো লিসা সবার আগে এসে হাজির হয়ে সেখানে, তবে জানে না আসবে এসবে কিছু। এই প্রথমবার সে যোগ দিচ্ছে। কিভাবে জানবে? মেহেরিশকে নিয়ে দ্বিতীয় সারি বাসে উঠে পড়ল সবাই আগে। ছেলে মেয়ে উভয়রা চাইল যে কোনো বাসে উঠতে পারবে, নেই কোনো বাধা। মেহেরিশ আজ একটি সাদা রঙের ফ্রক পরেছে, উপরে কোটি, তার উপর আবার স্কার্ফ পেঁচিয়েছে, মাথা বরাবরের মতো হিজাব। আজ আবহাওয়াটা বেশ ঠান্ডা, যদিও এখানে বেশিরভাগ সময় শীত আমেজ থাকে। এতগুলো অভ্যস্ত হয়ে মেহেরিশ তাই একটু মানিয়ে নিতে সময় লাগছে তার। তাদের কলেজ থেকে পাহাড়টি বেশি দূরে নয়, ঘন্টা ব্যবধানেই এসে পৌঁছালো সেখানে। তবে আচানকের মাঝে ঝিরিঝিরি বৃষ্টি অতিষ্ঠ সবাই। গাড়ি ছাড়া পর মুহূর্তে আবহাওয়া বিরূপ প্রতিকূলতায় বৃষ্টি পড়া শুরু হয়, যার কারণে জায়গাটা বেশ পিচ্ছিল আর উঁচু নিচু হয়ে আছে। এতে বারবার এসে গার্ডরা সবাইকে সচেতন করে দিচ্ছে, সাবধানে যেন চলাফেরা করে সবাই, না হলে ঘটতে পারে দুর্ঘটনা। সমস্ত সতর্কতার সহিত ইউসিএলএ ট্রান্সপোর্টেশন থেকে নেমে আসলো সব স্টুডেন্ট। জায়গাটা পিছিল আর উন্মুক্ত হয়ে আছে। মেহেরিশদের বাসটা সবার পিছনে, তাই আশফিয়া আর মেহেরিশ শেষের দিকে দাঁড়িয়ে রইল। তবে এত মানুষের মধ্যে রিজবির চোখ ঠিকই আটকালো সাদা ফ্রক পরিহিত মেয়েটার উপর। নিজের কুদৃষ্টিতে চেয়ে কিছু একটা ভেবে মনে মনে কুটিল হাসল রিজবি। সাব্বির, তন্ময় দাঁড়িয়ে আছে এক পাশে। দাঁড়িয়ে দাঁড়িয়ে জুনিয়রদের এটা সেটা আদেশ করছে তারা। এখানে চূড়ায় তাঁবু টানানো হবে, চাইলে বাসেও রেস্ট নিতে পারবে যার যা খুশি মতো। পূর্ব এতক্ষণ নিজেকে অনেক কষ্ট দমিয়ে রাখলে এবার নিজে একটু পার্সোনাল স্পেস দেওয়ার জন্য সবাই থেকে দূরে গিয়ে দাঁড়ালো। পরনে সব সময়ের মতো হুডি লাগানো, তবে এমন লম্বা আর হুডি বিশিষ্ট লোকটা দেখলেই সবার চেহারা না দেখেও চিনে ফেলতে সক্ষম। এত মানুষের ভিড়ে সাফকেটেড ফিল হচ্ছে পূর্ব। নিজেকে স্থির করার জন্য তরজলদি পকেট থেকে একটা সিগারেট হাতে নিল, সাথে লাইটার বের করে চলে গেল নির্জন জায়গা, যেখানটায় মানুষের পায়ে ধ্বনি পড়েনি এখনও। ওখানেই দাঁড়িয়ে পুরো ঠোঁটের ফাঁকে সিগারেট ঢুকিয়ে নিল সযত্নে, লাইটার চেপে জ্বালিয়ে নিল সিগারেটের একাংশ। ধোঁয়ায় কুণ্ঠিত পাকে উপরে ফেলছে নির্বিঘ্নে, যেন এই মুহূর্তে সমস্ত দায়িত্ব থেকে অব্যাহতি নিয়েছে সে। এদিকে মেহেরিশ দাঁড়িয়ে আছে আফসিয়ার সাথে, তবে আফসিয়া তার ফ্রেন্ডদের সাথে কথা বলতে ব্যস্ত।
কি করবে না করবে এসব বিষয়ে টুকটাক কথা হচ্ছিল তাদের মধ্যে। এরই মাঝে আচানক মেহেরিসের ফোনে কল আসতে ছোট্ট মিনি বেগ থেকে ফোনটা হাতে নিয়ে পরখ করলো নাম্বারটা। মা সেভ করা নাম্বারটি দেখে চোখের কোণে ফুটে উঠল এক তৃপ্তির হাসি। রিসিভ করে কানে চাপে ধরল ফোনটা। তবে নেটওয়ার্ক আর সাউন্ড বক্সের শব্দের সাথে মানুষ আর মানুষের চিল্লাচিল্লিতে অপর পাশের কথা বোঝার দায় হয়ে উঠল। একটু দূরে সরে দাঁড়ালো সেখান থেকে। এভাবে নেটওয়ার্কের তালাশে এক পা দুপা করে আগাতে আগাতে অনেকখানি পথ হেঁটে একটা নির্জন জায়গায় দাঁড়িয়ে কথা বলতে শুরু করলো মেহেরিস। বৃষ্টির কারণে জায়গাটা বেশ পিচ্ছিল হয়ে আছে। মেহেরিসের কথা বলতে বলতে খেয়ালও করেনি সে ঠিক এই মুহূর্তে কোথায় অবস্থান করছে। নিচে তাকালে হয়তো জায়গাটার উচ্চতা সম্পর্কে অবগত হতো মেয়েটা। এমন সময় উঁচু নিচু জায়গা পা পড়ে আকস্মাৎ ব্যালেন্স ঠিক রাখতে না পেরে স্লিপ কেটে পিছলে পড়ে গেল সেখান থেকে। পড়তে পড়তে পাহাড়ের চূড়ায় লেগে থাকা ছোট্ট নাম না জানা গাছের ডালে আঁকড়ে ধরল নিজের সমস্ত শক্তি দিয়ে। সেখানে ঝুলে চেঁচাতে থাকলো মেহেরিস। তবে ইতিমধ্যেই সেখানে সাউন্ড বক্সের শব্দ তার চেঁচানো কারো কানে অবধি পৌঁছালো না। তার ফোনটা অনেক আগেই পড়ে আছে নিচে। ভীতু চোখে সাহস করে তাকাতেই যেন পুরোদমে জমে গেল মেয়েটা। নিজের সমস্ত শক্তি দিয়ে চেঁচিয়ে কাউকে পেল না সাহায্যের জন্য। এদিকে সামান্য একটা ডাল মেহেরিসের এভাবে দীর্ঘক্ষণ ঝুলে থাকা ভার কুলাতে না পেরে মাটির শিকড় ভেদ করে বের হয়ে আসছে। হয়তো আর কয়েক সেকেন্ড এরপরে ইতি ঘটবে মেয়েটার জীবনে। চোখ বন্ধ করতে ভেসে উঠল মায়ের ছবি। মনে মনে আল্লাহকে ডাকছে মেয়েটা। এই বুঝি সব শেষ। আচমকা একটা শক্তপোক্ত হাত ধরে ফেল মেহেরিসের। হাতটি শক্ত করে কারো হাতের স্পর্শ পেতে মেহেরিস চোখ তুলে তাকালো। সামনে এই মুহূর্তে কারো কালো হুডি পরা। পূর্বের এই প্রথমবার মাস্ক ছাড়া দেখল মেহেরিস। নিজের জীবনে ব্যস্ততার কথা কিছুক্ষণের জন্য ভুলতে বসলো মেয়েটা। লোকটা যে তার হাতটা ছেড়ে দিলে ইতি ঘটবে জীবনের, এইদিকে খেয়াল নেই বিন্দু পরিমাণ। তার সামনে থাকা যুবকটি চেহারা খুঁটিয়ে খুঁটিয়ে পর্যবেক্ষণ করতে ব্যস্ত। ইডিয়েট, দুহাত দিয়ে ধরো। মেহেরি সজ্ঞানে ফিরল। নিজের অবস্থান টের পেতে পুনরায় চেঁচে উঠল তৎক্ষণাৎ। এই লোক ছাড়লে শেষ। মেহেরিস পূর্বের কথা মতোই অপর হাতটি দিয়ে যথাসম্ভব আঁকড়ে চেপে ধরল পূর্বের হাতটি। নিজের সর্বশক্তি দিয়ে এক টানে উঠে নিতে আসলো মেহেরিসকে। তবে আজ যেন প্রকৃতি সম্পূর্ণ মেহেরিসের বিরুদ্ধে ছিল। পূর্ব আচানক কেমন টানে মেহেরিস উঠে এসে সাথে সাথে পূর্বের বুট জুতাগুলো সেখানেই পিছিল জায়গায় স্লিপ কেটে মেহেরিসকে নিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে গেল নিচে।